ফাউন্ডেশন পশ্চিমবঙ্গের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। লিভার ফাউন্ডেশন আজ প্রায় 20 বছর ধরে কাজ করে চলেছে এবং তার অন্যতম সংগঠন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস IILDS, যা সোনারপুরে অবস্থিত, তা 27শে ফেব্রুয়ারি পূর্ণ করতে চলেছে তার 10 বছর। আজ আমরা এই সংগঠনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব এবং তার জন্য এখানে উপস্থিত রয়েছেন ডক্টর অভিজিৎ চৌধুরী, যিনি লিভার ফাউন্ডেশনের মুখ্য উপদেষ্টা এবং তার নেতৃত্বেই এই সংগঠন কাজ করে চলেছে। ডক্টর চৌধুরী, আজ আপনার কাছে প্রথম প্রশ্ন, একটু বলুন IILDS তৈরির প্রেক্ষাপটটা কী ছিল? IILDS, লিভার ফাউন্ডেশন, এই শব্দগুলো আপনি যেগুলো বললেন এবং যেগুলো নিয়ে কথা বলার জন্যই মানুষের সামনে আজকে আমরা এসেছি, সেই শব্দগুলো শুনলে সত্যি কথা বলতে কি আমরা যারা জীবনের প্রায় সবটা লিভার ফাউন্ডেশনের সঙ্গে নিজেদের আত্মার আত্মীয় করে তুলেছি এবং লিভার ফাউন্ডেশনই আমাদের জীবন বলে মনে করি, আমাদের সত্যি হৃদয়ে তরঙ্গ ওঠে, মনে ঢেউ ওঠে, আমাদের আরও অনেক কিছু দিগন্তে চোখ রেখে ভাবতে শুরু করে। তো IILDS বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস, এটা যদি আপনি এলাকার মানুষ বা রাজ্যের মানুষ বা দেশের মানুষের কাছে জিজ্ঞেস করেন, তারা কি বলে ভাবে, কি শব্দে ডাকে, তারা কিন্তু এটাকে লিভার ফাউন্ডেশন বলেই ডাকে সাধারণ মানুষ। কাজেই আমার যেটা ভাবতে ইচ্ছা করে, যে কথাটা সাধারণ মানুষের কাছে সঙ্গে গিয়ে বলতে ইচ্ছা করে, যে 2016 সালের 27শে ফেব্রুয়ারি IILDS নামের প্রতিষ্ঠান সে একটা আকার নিয়ে, অর্থাৎ ইট পাথরের আকার নিয়ে চলা শুরু করেছিল, কিন্তু তারও বহু আগে, আরও 10 বছর আগে 2006 সালের 30শে জুন কোনো এক বর্ষণ মুখর সন্ধ্যায় অধ্যাপক অমর্ত্য সেন প্রদীপ জ্বেলেছিলেন আমাদের সেই স্বপ্নের। আমাদের সেই স্বপ্নটা কী ছিল? আমরা কিছু মানুষ, কেউ শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ গবেষক, কেউ সাধারণ মানুষ, কেউ তার নিজস্ব অঙ্গনে কাজ করে, আমরা সে সময় ভাবছিলাম যে আমাদের প্রত্যেকের আমাদের ভাবনাগুলোকে, প্রত্যেক মানুষের নিজের মধ্যে সৃষ্টিশীল ভাবনা থাকে, কাজ করার ইচ্ছে থাকে। এখন ঘটনা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, কাজ করতে গেলে পরে একটা অঙ্গন লাগে, একটা নৌকা লাগে এবং তার সাথে বৈঠা লাগে। তো আমাদের মনে হয়েছিল যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আশেপাশে আমরা প্রত্যেকেই নানান অঙ্গনে কাজ করছি, সেই সময় 2006 সালের কথা বলছি, আমাদের কোথাও যেন একটা নতুন অঙ্গন তৈরি করা দরকার, যে অঙ্গনে চিন্তা কখনো আবদ্ধ হবে না, ভাবনাকে কখনো বলে দেওয়া হবে না। আমাদের যেগুলো ভাবনা, নতুন ভাবনা আমাদের সামনে এসে পড়ছে, সেই ভাবনাগুলোকে অবশ্যই দান্দিকভাবে, অর্থাৎ আলোচনার ভিত্তিতে রূপায়িত করার জন্য একটা মঞ্চ হোক, একটা ফোরাম হোক, যে ফোরামে আমরা বেসিক যে মূল যে তত্ত্বটা থাকবে, যে মানুষের কল্যাণ হয় এরকম সব কিছু করব, মানুষের অকল্যাণ হয় এরকম কোনো কাজ করব না। সো এই মানুষের কল্যাণ শুধু স্বাস্থ্য দিয়ে হয় না, মানুষের কল্যাণ শিক্ষা দিয়ে শুধু হয় না, মানুষের কল্যাণ সামগ্রিক ভাবনা চিন্তা মিলিয়ে হয়। আমাদের মনে হয়েছিল যে যদিও নামটা হচ্ছে লিভার ফাউন্ডেশন, কারণ কয়েকজন লিভারের চিকিৎসক জড়িত, কিন্তু লিভার হচ্ছে সামগ্রিকভাবে আমাদের অনেক দিনের ভাবনায় আত্মার আশ্রয়। দেখবেন ঠাকুমারা ছোটবেলায় বলতো, কোনো শরীর খারাপ হলেই বলতো তোর পিত্তে পড়েছে। কেন বলতো? কারণ ভাবা হয় যে কোনো সুখ অথবা অসুখের মূল নিয়ন্ত্রক হচ্ছে লিভার। তো আমাদের সেজন্য মনে হয়েছিল একদিকে যেমন লিভারের চিকিৎসকরা জড়িত এর সঙ্গে, অন্যদিকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল এর অঙ্গনটাকে আরো বড় করতে হবে, আরো এটাকে প্রবাহ করে তুলতে হবে, জীবনের প্রতিটা পথ চলার মধ্যে লিভার ফাউন্ডেশন প্রবেশ করবে এবং সেজন্যই আমরা লিভারটাকে মনে করি আত্মার আশ্রয় হিসেবেই, এবং সেই ভাবনার থেকেই লিভার ফাউন্ডেশন নাম নিয়ে আমরা 2006 সালে চলা শুরু করেছিলাম। অধ্যাপক অমর্ত্য সেন আমাদের, আবারও বলছি, প্রদীপ জ্বেলেছিলেন, সেই আলোতেই আমরা এখনো পথ হেঁটে চলেছি। তো লিভার ফাউন্ডেশন প্রথম দিন থেকেই সাধারণ মানুষের মধ্যে, গ্রামের মানুষের মধ্যে, গ্রামের মানুষকে ভালো রাখার জন্য বিভিন্ন গবেষণা উদ্যোগ, কাজের উদ্যোগ নিয়েছে। সে প্রশ্নের অবতারণা পরে করা যাবে। যেটা আজকে আমরা আলোচনা করছি, অর্থাৎ কিনা প্রতিষ্ঠান নির্মাণ, আমাদের মনে হয়েছিল যে এদেশের মানুষকে ভালো রাখার জন্য এই 10 বছরের যে যাত্রাটা আগের ছিল 2006 থেকে, এই থেকেই আপনাদের আস্তে আস্তে এই বোধ
এই সময়ে আমরা কাজের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছিলাম, নিজেদেরকে পরিচিত করাচ্ছিলাম, মানুষের সঙ্গে আত্মীয়তা স্থাপন করছিলাম, আর নিজেদের ওই ক্রেডিবিলিটি বলে না, ক্রেডিবিলিটি বিল্ড করছিলাম। আবার আমাদের স্বপ্নের বীজও বপন করছিলাম ভীষণ জোরে বুকে নিয়ে। সেই স্বপ্নটা হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান নির্মাণ করা হবে যে প্রতিষ্ঠানটা মানুষকে সব থেকে সুন্দর চিকিৎসা পৌঁছে দেবে, কিন্তু সেটা পৌঁছবে উইথ স্বচ্ছতা। স্বচ্ছতা মানে আমি স্বচ্ছতার প্রশ্নে কেন আসছি সেটা বলছি, এবং উইথ হৃদয়, অর্থাৎ মানবিকতা। যেভাবেই হোক, মানবিকতা শব্দটা ভীষণ ভেগ অর্থে ব্যবহৃত হয়। সবাই বলে মানবিক, যে মানুষের রক্ত চামড়া চিবিয়ে খায় সেও বলেও আমি মানবিক দৃষ্টিভঙ্গিতে চিকিৎসাটাকে দেখছি। যেভাবেই হোক আমি শব্দটাকে খুব 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 জোর দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে ভারতবর্ষের, আমাদের মনে হয়েছিল ভারতবর্ষের, আমরা যেহেতু স্বাস্থ্য সংশ্লিষ্ট অন্যতম সংগঠন, অন্যান্য অঙ্গনে কাজ করলেও আমাদের মনে হয়েছিল ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে, চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এই মুহূর্তে অন্যতম যে সংকট, সে সংকটটা হচ্ছে একদিকে দাঁড়িয়ে মানুষ, সাধারণ মানুষ তাকিয়ে থাকে সরকারি চিকিৎসা ব্যবস্থার দিকে, এবং সেটাই মানুষের মুখ্য অভিভাবক এবং একমাত্র অভিভাবক হওয়া উচিত। আমাকে যদি হৃদয় থেকে জিজ্ঞেস করেন, আমার মনে হয় যে সরকারই হচ্ছে মানুষকে ভালো রাখার প্রাথমিক দায়িত্বপ্রাপ্ত। কিন্তু যেভাবেই আমাদের মনে হয়েছিল যে সেগুলো যেন, সরকারি প্রতিষ্ঠানগুলো যেন কোথাও একটু টিম করছে, কোথাও যেন প্রেরণার অভাব দেখা যাচ্ছে, সরকারের মধ্যেও যেন সেই প্রেরণাটা থাকছে না যে সরকারি প্রতিষ্ঠানগুলোই একমাত্র পারে। আমরা এখনো বলছি, লিভার ফাউন্ডেশন মনে করে সরকারই হচ্ছে মুখ্য পরিচালক এবং একমাত্র পরিচালক হওয়া উচিত। ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশে, যে দেশের এত মানুষ, আপনারা এই সরকারি পরিচালিত হসপিটাল বা পরিষেবার যে খামতি, এটা থেকেই মনে হয়েছিল যে এমন একটা বিকল্প তৈরি করি। ঠিক, হ্যাঁ, না এর বিকল্প নয়, এর কমপ্লিমেন্টারি, এর পরিপূরক, যে খামতির জায়গাগুলোকে আমরা যাতে কিছুটা করতে পারি। কিন্তু যেটা বিকল্পের প্রশ্ন, যেটা অন্য উদাহরণের প্রশ্ন, সেটা এই সরকারি ব্যবস্থা যখন ক্রমাগত দুর্বল হয়েছে, ঠিক সেই সময়ে সরকার যে কোনোভাবেই হোক, আমাদের মনে হয়েছে যে নিজের কাজটাকে কমানোর জন্য ডেকে এনেছে কিছু মানুষকে, কিছু প্রতিষ্ঠানকে, যারা এসে চিকিৎসার ক্ষেত্রে সুন্দর চিকিৎসার নাম করে অর্থোপার্জনের মার্গ হিসেবে প্রতিষ্ঠা করছে। এই যে বার্জিয়নিং কর্পোরেট হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, আমরা সেই সিস্টেমের বিপ্রতি পেয়ে, সেই সিস্টেমের এবং সরকারি সিস্টেম এবং কর্পোরেট হেলথ কেয়ার সিস্টেম এইরকম একটা ডাইকোটোমাস, অর্থাৎ বিভাজিত একটা সত্তা চিকিৎসার ক্ষেত্রে তৈরি হয়েছে। আমাদের মনে হয়েছিল যে এর মাঝখানে দাঁড়িয়ে এমন একটা সিস্টেম দরকার, এমন মানুষের, যেখানে মানুষ হয়তো কিছু পয়সা খরচ করবে, কিন্তু তাকে যেন শুধু শুধু পয়সা খরচ না করতে হয়। অর্থাৎ কিনা আমাদের মনে হয়েছে একদিকে সরকার যেমন সব থেকে সুন্দর চিকিৎসাটা দেওয়ার কথা কিন্তু দিতে পারছে না বলে মানুষের অনুভূতি হচ্ছে, আমি সরকারের সমালোচনা বা আলোচনার মধ্যে যাচ্ছি না, অন্যদিকে দাঁড়িয়ে মানুষের প্রতিদিন মনে হচ্ছে যে এই যে কর্পোরেট হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, যেটা এই মুহূর্তে ভারতবর্ষে দাপ দাপিয়ে বেড়াচ্ছে, সব থেকে সুন্দর চিকিৎসার কথা বিক্রি করছে, তাদের মনে হয়েছিল, আমাদের মনে হয়েছিল যে তারা যেন কোয়ালিটির নাম করে মানুষের সঙ্গে একটু চালাকি করছে। আমি প্রতারণা শব্দটা ব্যবহার করলাম না, সেটা বিলিংয়ের ক্ষেত্রে, সেটা কোয়ালিটির ক্ষেত্রে, সেটা অর্থাৎ কিনা অনেকটাই দেখনদারি, সত্তাহীন, আমি হীন না বলে যদি শব্দটাকে সত্তা কম বলি, একদম নেই তা নয়, অর্থাৎ কিনা যাহা কিছু দেখিতে সুন্দর তাহাই সুন্দর, এই বলে মানুষকে একগাদা অর্থ ব্যয় করানোর জন্য, চিকিৎসা করতে গেলেই তোমাকে প্রচুর অর্থ দিয়ে সেটা কিনতে হবে, এই ভাবনাটা মানুষের মধ্যে নিয়ে আসছে। অক্সিজেন বিক্রি হচ্ছে, তুলো বিক্রি হচ্ছে হাসপাতালে, এই যে বিষয়গুলো, অর্থাৎ যে কোনো দামে হোটেল আর হাসপাতালের মধ্যে তফাৎ রাখা হচ্ছে না, হসপিটালিটি আর হসপিটাল ইন্ডাস্ট্রিকে এক করে ফেলা হচ্ছে, এই ভাবনাগুলো চিকিৎসার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে চলতে পারে না। মানুষের কল্যাণ হয় না, তাতে মানুষের অকল্যাণ হয়। কাজেই ওই যে আমি বললাম, লিভার ফাউন্ডেশনের মূল ছিল মানুষের কল্যাণ করব সবটুকু হৃদয় দিয়ে, সবটুকু ক্ষমতা দিয়ে, আর মানুষের অকল্যাণ যাতে যাতে হয় তার বিপ্রতি পেয়ে পথ চলার চেষ্টা করব। সেই ভাবনার থেকেই কিন্তু আমাদের মনে হয়েছিল এমন একটা প্রতিষ্ঠান তৈরি করা দরকার, যে প্রতিষ্ঠানে মানুষ কিছু পয়সা দেবে, কিছু পয়সা খরচ করবে চিকিৎসার জন্য, কিন্তু অনর্থক পয়সা খরচ করবে না। এক নম্বর, সে সব থেকে সুন্দর চিকিৎসা পাবে, তার আর্থিক ক্ষমতা যাই হোক। সেই ভাবনার থেকেই কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেসের স্বপ্নের বীজ বপন করা 2007-8 সাল নাগাদ থেকে আমরা এটা ভাবতে শুরু করি, এবং সেটা রূপ পায় ক্রমাগত নানান ঘাত প্রতিঘাতের
মধ্যে দিয়ে চলতে চলতে 2016 সালে। এবং আমি আরও একটা কথা বলতে চাই, আমাদের মনে হয়েছিল যে এরকম একটা প্রতিষ্ঠান গড়তে গেলে একমাত্র সেটা হতে পারে যদি মানুষের দানে সেটা তৈরি হয়। কারণ আমরা প্রথম থেকেই বলেছিলাম যে আমরা এরকম কোনো প্রতিষ্ঠান বানাবো না যেখানে দাঁড়িয়ে ইনভেস্টার থাকবে, ইনভেস্টার। আমরা প্রথমেই বলেছিলাম ইউ ক্যান গেট ইনভলভড, ইউ ক্যানট ইনভেস্ট হিয়ার। কারণ আমরা মানুষের কাছে আমরা খুব গর্বের ভরে বলি যে আমরা অনুদান চাই আমাদের, আপনার সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যখন কথা বলি তখন আমরা বলি যে আমাদের এটা কথা বলতে কোনো আমাদের হাত পাততে আপনার কাছে কোনো লজ্জা নেই, গর্ব আছে বরঞ্চ। এবং সেই গর্বের সঙ্গে মানুষের কাছে হাত পেতে আমরা পয়সা নিয়েছি এবং নিয়েই এই প্রতিষ্ঠান তৈরি করেছি। সব থেকে আনন্দ কি হয় জানেন, 2016 সাল শুধু নয়, আজকে 10 বছর শেষ করতে যখন প্রতিষ্ঠান যাচ্ছে তখনও আমরা দাঁড়িয়ে বলতে চাই যে এই প্রতিষ্ঠান এবং সোনারপুরের এই ক্যাম্পাসের প্রতিটা ইট, প্রতিটা সিমেন্ট, প্রতিটা রড, প্রতিটা বালুকণা মানুষের অনুদানে তৈরি। ভারতবর্ষে এরকম প্রতিষ্ঠান আরও আছে। আমরা এটাকে তৃতীয় ধারার প্রতিষ্ঠান বলতে শুরু করি। তৃতীয় ধারা মানে বিকল্প ধারা, যে ধারা মানুষের কাছে, যে ধারা মানুষের সত্তা দিয়ে তৈরি, মানুষের অনুদানে তৈরি এবং মানুষের কাছে সব থেকে সুন্দর চিকিৎসাটা পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ, দায়বদ্ধ। সেজন্য আমরা 2017 সালে আমরা এই প্রতিষ্ঠানকে উৎসর্গ করেছি। ভারতবর্ষের রাষ্ট্রপতি এসে উৎসর্গ করেছেন জাতির উদ্দেশ্যে এবং আমরা জাতির উদ্দেশ্যে দায়বদ্ধ, মানুষের কাছে দায়বদ্ধ। আমরা সবসময়, আবারও বলছি, যে প্রতিষ্ঠানের কথা বলতে গেলে যেটা আসে, পথ চলার সময় মানুষ অনেক সময় ভুল করে, আমরাও ভুল করতে পারি। আমরা চাই সাধারণ মানুষ হিসেবে আমাদের সেই ভুলগুলো শুধরে দেবে, আমাদেরকে নানান উপদেশ দেবে, সাজেশন দেবে। IILDS এরকমভাবেই প্রতিটা কমিউনিটিতে আমাদের দাতাদের কাছে আর মানুষের কাছে দায়বদ্ধ, কোনো মালিকের কাছে দায়বদ্ধ নয়। মালিক শব্দটাকে আমরা অসমর্থন করি। বিকল্প ধারার এই প্রতিষ্ঠানে এখন পর্যন্ত কয়েক লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন। এটা শুধু আমাদের রাজ্যের মধ্যেই আটকে নেই, দেশান্তরে ছড়িয়ে গিয়েছে IILDS এর নাম। পেশেন্টরা বিদেশ থেকেও আসেন। ডক্টর চৌধুরী, এখন পর্যন্ত কোন কোন দেশ থেকে এখানে পেশেন্ট এসেছেন? আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে যেভাবেই হোক বাংলাদেশের মানুষের কাছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভরসার জায়গা হয়ে উঠেছে। প্রায় প্রতিনিয়ত বাংলাদেশের মানুষ আসেন। এই ইদানিংকালের যে সমস্যা, সেই সমস্যা শুরু হওয়ার আগে পর্যন্ত, এটা বাদ দিলে পরেও প্রতিবেশী অন্যান্য যে দেশগুলো আছে, যেমন বার্মার থেকে এবং আফগানিস্তান থেকে, এইসব দেশ থেকে, এবং মায়াপুরে যে সন্ন্যাসীরা থাকেন তারা তো ইউরোপের এবং অন্যান্য দেশ থেকেও আসেন। তারাও খুঁজে নিয়েছেন যে তাদের সমস্যার সময় কলকাতায় অথবা আশেপাশের মধ্যে কোন জায়গাটায় গেলে ভালো চিকিৎসা এবং ঠিক দামে পাওয়া যাবে। তো সেই খুঁজতে গিয়ে তারা কিন্তু আমাদেরকেই, আমাদের এটা আনন্দের যে আমাদেরকেই তারা খুঁজে নিয়েছেন, অর্থাৎ এই হাসপাতালে এসছে। বিদেশের মানুষের থেকেও যেটা আমি গুরুত্ব দেব সেটা হচ্ছে আমার দেশের মানুষ, আমার গ্রামের মানুষ, আমার পশ্চিমবঙ্গের মানুষ এবং পশ্চিম ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মানুষ এবং অনেকগুলি প্রদেশ, আমি সংখ্যাটা নাই বা বললাম, অনেক প্রদেশের মানুষ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেসে এসে তাদের চিকিৎসা করাতে চেয়েছেন। এবং আমি খুব গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব বলবো, এখানে উপস্থাপিত করতে চাই যে প্রতিষ্ঠান শুরু হওয়ার প্রথমেই আমরা ঠিক করেছিলাম যে অসুস্থ মানুষকে হাতছানি দিয়ে হাসপাতালে ঢোকানোর জন্য আমাদের কোনো মার্কেটিং টিম থাকবে না। মার্কেটিং শব্দটাকে আমরা প্রতিষ্ঠান লিভার ফাউন্ডেশন সমর্থন করে না, কারণ রোগের কোনো মার্কেটিং হয় না, এটা অমানবিক এবং চিকিৎসার সংস্কৃতির ক্ষেত্রে এটা সঠিক দৃষ্টিভঙ্গি নয়। চিকিৎসার যে যুগ বাহিত ভাবনা, সেই ভাবনাতে রোগগ্রস্ত মানুষ যখন তার অসুস্থতা হবে তখন সে বেছে নেবে, কিন্তু তাকে দাঁড়িয়ে লিওর দিয়ে হাসপাতালে নিয়ে আসতে হবে, এই দৃষ্টিভঙ্গিটা আমরা কখনোই সমর্থন করিনি। এবং আমাদের মনে হয় যে প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় মার্কেটিং হয়ে দাঁড়িয়েছে ব্রাইবারির সমর্থক, এবং এটা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চলে যে দালালদের উৎপাত দেখা যায় চিকিৎসার ক্ষেত্রে, সেটাই এটা প্রমাণ করে। আমরা কিন্তু আবারও বলছি, খুব জোর দিয়ে বলছি, লিভার ফাউন্ডেশন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস, এই যে চিন্তাগত বিচ্যুতি বাজারের, চিকিৎসার বাজারের, আমরা বাজারেও বিশ্বাসী নই। আবারও বলছি, বাজার শব্দটা থাকলেই এই রোগগুলো তার সাথে সাথে এসে পড়বে। তো এই রোগগুলোর বিপ্রতীপে হেঁটে আমরা কোনো মার্কেটিং টিম প্রথম থেকে রাখিনি। তাহলে হাসপাতালে মানুষ আসছে কি করে? এটাই হচ্ছে সব থেকে আমাদের অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই, মানুষের থেকে খোঁজ খবর নিয়ে নেয়, ওয়ার্ড অফ দ্য মাউথ বলে। যে আমরা দেখেছি যে
যে যদি সঠিকভাবে পরিষেবা পৌঁছে দেয়া যায় মানুষের কাছে, একজন মানুষ আরেকজনের থেকে খবর পায়, তাতে করে একটু সময় লাগে। খুব দ্রুত গতিতে বৃদ্ধি, যেটা কর্পোরেট এক্সপেক্ট করে, দ্রুত গতিতে বৃদ্ধি হবে, প্রচুর মুনাফা হবে, সেইগুলো হয়তো হবে না, তার জন্য সময় লাগবে, ধীর পদক্ষেপে এগোতে হবে, কিন্তু দিশা এবং দর্শন ঠিক রেখে। আবারও বলছি, দর্শন ঠিক রেখে। এটা যদি না থাকে, কোনো প্রতিষ্ঠান দিগন্তে চোখ রাখতে পারে না। লিভার ফাউন্ডেশন মুনাফার জন্য হাসপাতাল তৈরি করেনি। লিভার ফাউন্ডেশন গ্রোথ চায়, কারণ গ্রোথ না হলে তো প্রতিষ্ঠান টিকে থাকবে না। কিন্তু প্রফিট শব্দটাকে আমরা পরিহার করে চলি, সজ্ঞানে পরিহার করি। সো সারপ্লাস আর প্রফিটের মধ্যে যে তফাৎটা আছে, আমাদের সেই দৃষ্টিভঙ্গিটা থাকা উচিত। কেউ বলবে না রে সারপ্লাস উইথ প্রফিট, কিন্তু না, প্রফিটের মধ্যে যে লোভ লালসা আছে, সারপ্লাসের মধ্যে সেটা থাকে না। সারপ্লাস গ্রোথকে সাস্টেইন করে। তো আমরা এই যে গ্রোথ, সারপ্লাস, এই দিকে যেমন নজর রাখি, আমাদের যে টিম আছে, অর্থাৎ কিনা ম্যানেজমেন্টের যে টিম আছে, হাসপাতাল যারা ম্যানেজ করেন, তারা যথেষ্ট ভাবনা দিয়ে সেইটাকে গুছিয়ে তুলেছেন। আমরা সবাই নানান অঙ্গনের কর্মী ছিলাম। আমি চিকিৎসক, কেউ হয়তো গবেষক, কেউ হয়তো শিক্ষক, তারাই নিজেদের মতন করে হাসপাতাল পরিচালনার ভাবনাটাকে তৈরি করেছেন। এবং সেখানে আবারও বলছি, প্রফিট শব্দটার জায়গা নেই, মার্কেটিং শব্দের জায়গা নেই, কোনো দুঃখের অসুখের সময় হাতছানি দিয়ে হাসপাতালে ঢোকানোর কোনো বেঠিক ভাবনা, সেই ভাবনার কোনো জায়গা নেই। কিন্তু তা সত্ত্বেও এ হাসপাতালে বহু মানুষ প্রতিদিন আসছে এবং বাড়ছে সেটা। মুনাফাহীন আদর্শ নিয়ে IILDS চলছে, এবং এটাও ঠিক, ডক্টর চৌধুরী বলে থাকেন মুনাফাহীন অবস্থাতেই এই হাসপাতাল চলবে, কিন্তু রোগী আসুক, কিন্তু তার আগে রোগটা যেন না হয় সেটার দিকে মানুষের নিজেদের দৃষ্টি দিতে হবে। ডক্টর চৌধুরী, এই বিষয়টা একটু বলুন, যে আপনি চান যে মানুষ একটা সুস্থ জীবনযাপন করুন, সেই জীবনযাপনটা তারা কি করে করবে? একদমই তাই। এবং এজন্যই লিভার ফাউন্ডেশন হাসপাতাল বানানোর আগে গ্রামের মানুষের কুটিরে গেছিল। অর্থাৎ ওই যে বললাম 2006 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত, 16 সালে তো হাসপাতাল তৈরি হয়েছে, 2006 সাল থেকে যখন আমাদের সংগঠন পথ চলা শুরু করলো, ওই যে বললাম মানুষের ভালো থাকা, হাসপাতাল হচ্ছে ভালো রাখার চেষ্টার জায়গা। অর্থাৎ কিনা বলতে পারেন, গাড়ি খারাপ হলে গ্যারেজে যায়, হাসপাতাল হচ্ছে গ্যারেজের মতন, যেখানে গাড়ির কিছু গোলযোগ সেগুলোকে ঠিক করে নিয়ে যাওয়া যায়। কিন্তু প্রতিদিনের জীবনে কিন্তু গাড়ি রাস্তায় চলে, জীবন কমিউনিটিতে থাকে, সমাজে থাকে। আমরা এবং বেশিরভাগ অসুখের মূল উৎস কিন্তু হচ্ছে কমিউনিটি। সেখানে যে সোশ্যাল ডেপ্রিভেশন আছে, সেখানে যে অসাম্য আছে, নানান সমস্যা আছে প্রতিদিনের মানুষের জীবনে। চিকিৎসক হিসেবে বলতে পারি, আমার কাছে প্রতিদিন যত মানুষ দেখাতে আসেন রোগ হিসাবে, পেটের রোগ হিসাবে, তার মধ্যে বেশিরভাগের সংখ্যাটা নাই বা বললাম, বিরাট কিছু পেট খুঁজে রোগ পাওয়া যায় না। আবার মানুষ তো কষ্টেই আসে, সে তো আর বোঝে না যে আমার পেটে বড় রোগ হয়নি, সে কেন আসে। আপনি নাকি প্রেসক্রিপশনে কাউকে লিখেও দেন যে তোমার কোনো অসুখ হয়, সেটা তো তাকে বোঝানোর জন্য, জোর দিয়ে বোঝানোর জন্য, তো তার কষ্টটাকে ব্যঙ্গ করার জন্য নয় কিন্তু। তো সেটাই বলছি। তো এই যে বেশিরভাগ অসুখগুলো তৈরি হয় না, এই অসুখগুলো তৈরি হয় আমাদের সমাজে প্রতিদিনের জীবনের যে ঘাত প্রতিঘাত, অসাম্য, চাওয়া না পাওয়া এবং দারিদ্র এবং অন্যান্য নানান সমস্যার থেকে। তো আমরা লিভার ফাউন্ডেশন সংগঠনগতভাবে প্রথম থেকে এগুলোর নিয়ে গবেষণা করি, এগুলো নিয়ে অ্যাকশন রিসার্চ করি। এবং এই জন্য আমাদের লিভার ফাউন্ডেশনের খুব কাছের মানুষ হচ্ছে গ্রামের যারা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক আছেন। প্রতিটা গ্রামকে যারা, ভারতবর্ষকে যারা ধরে রেখেছেন, আমরা তাদেরকে আত্মার আত্মীয় বলে মনে করি, যাদেরকে আমরা আলোকিত সমাজ কোয়াক বলে ব্যঙ্গ করি। আমরা মনে করি ভারতবর্ষের গ্রামের স্বাস্থ্যকে সুন্দর করে তুলতে গেলে তাদেরকে হ্যান্ড হোল্ডিং করা দরকার, তাদেরকে বলা দরকার কি করবে না এবং কি করবে। এবং সেই গবেষণা, সেই কাজ এবং আরো অনেক কাজ আমরা সুন্দরবনের মানুষের মধ্যে নিউট্রিশনের কনসেপ্টগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, ডিজাস্টার ম্যানেজমেন্টের। কারণ সুন্দরবনের মানুষ তো প্রতিদিন, আরো অনেক মানুষ এই কাজ করেন, কিন্তু আমরা আমাদের মতন করে, আমাদের ভাবনার থেকে, যে ভাবনাগুলো বললাম, পুরুলিয়ার মানুষের মধ্যে, বীরভূমের মানুষের মধ্যে, ঝাড়খণ্ডের মানুষের মধ্যে এবং ভারতবর্ষের অন্যান্য প্রদেশেও আমরা এই যে গ্রামীণ স্বাস্থ্য, যেটা হচ্ছে ভারতবর্ষের স্বাস্থ্যের মূল স্তম্ভ, এবং লোকস্বাস্থ্যের অন্যান্য অঙ্গন, সেই অঙ্গনে আমরা গবেষণা করে চলেছি। গবেষণা শুধু নয়, কাজও করে চলেছি। কোভিডের সময় আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি যেভাবে পারি, প্রতিদিনে, দিনে রাতে যেভাবে পারি, ভ্যাকসিন নিয়ে, কোভিড কেয়ার সেন্টার করে, এবং মানুষকে ভয়হীনতা তৈরি করার জন্য। কোভিডের সময় মানুষ তো ভয়ে ডুবেছিল। আমরা কোভিড
মেমোরিয়াল তৈরি করেছি শ্রদ্ধা জানানোর জন্য। অর্থাৎ কিনা আমি যেটা মূল বলতে চাই সেটা হচ্ছে যে লিভার ফাউন্ডেশন মানুষকে ভালো রাখার জন্য হাসপাতাল বানায়, সেই হাসপাতালকে পরিচালনা করে এবং সেটাকে ওই বললাম প্রচলিত প্রাইভেট ধারার বিপ্রতীপে, এটা প্রাইভেট ডেফিনেটলি, কিন্তু এটা প্রচলিত প্রাইভেট নয়, আবারও বলছি মুনাফাহীন প্রাইভেট, সেই বিপ্রতীপে একটা নতুন মডেল তৈরির চেষ্টা করছে। এটা যেমন চলছে অমনি রোগ যাতে রোগহীন জীবন, যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ সব থেকে বেশি কষ্টে আছে, মানুষের রোগগুলো সব থেকে বেশি হচ্ছে মানুষ খাচ্ছে বেশি, পরিশ্রম করছে কম। অর্থাৎ কিনা যাকে আমরা নন কমিউনিকেবল ডিজিজ বলি, ফ্যাটি লিভার, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, এই সবে। তো আমরা গ্রামে অনেক দিন আগের থেকে 2015 সাল থেকে শুরু করে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্যদের নিয়ে আমরা মেটাবলিক হেলথ পোর্ট তৈরি করেছিলাম। অর্থাৎ কিনা যেগুলোতে গ্রামাঞ্চলে তারাই বলে দেবে, গ্রামের মানুষকে ইম্পার্ট করা হবে সেই নলেজ, সেই খবর যে তুমি খাও কম, পরিশ্রম করো। মানুষকে ভালো থাকার লক্ষ্য নিয়েই লিভার ফাউন্ডেশন পথ চলা শুরু করেছিল। এবার ডক্টর চৌধুরীর কাছে জানতে চাইব, IILDS 10 বছর পূর্তি হতে যাচ্ছে, কতটা আপনাদের আদর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনারা এগোতে পেরেছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি? দেখুন, ভাবনা, আদর্শ এগুলো যদি প্রশ্ন করেন তাহলে পরে আমার মনে হয় সব থেকে জোরে আমরা বলতে চাই যে আমরা সেই জায়গাগুলোর থেকে কিন্তু ভাঙিনি এক ফোঁটা। মানে ভাঙতে গেলে পরে একটা প্রতিষ্ঠানকে প্রথম দিন থেকে শুরু করে ক্রমাগত বৃদ্ধির দিকে নিয়ে যাওয়া, এ লড়াই খুব সহজ ছিল না। কিন্তু যেভাবেই হোক কোভিডের সময় আমরা বুঝে গেছিলাম, পার্টিকুলারলি আপনি যদি রেভিনিউ মডেলের কথা বলেন, আমরা তো কেউই ওই অর্থ কেমনভাবে ব্যবহার করতে হয় হাসপাতাল বানাতে গেলে পরে, চালাতে গেলে পরে জানতাম না। কিন্তু পথ চলতে চলতে এবং এই আদর্শ যদি ঠিক থাকে, আদর্শের জোর বলছি, তাতেই আমরা বুঝে গেলাম যে কোভিডের সময়েও আমাদের যে রেভিনিউ মডেল, সেই রেভিনিউ মডেল ইজ সেলফ সাস্টেইনিং। কেন বুঝলাম যে কোভিডের সময়, আমরা খুব গর্ব করে বলি, কোভিডের সময় সমস্ত মানুষ কষ্টে ছিল এবং সে সময় বহু প্রতিষ্ঠান আছে যারা কর্মীদের তাদের নানান আর্থিক সুবিধার থেকে তাদেরকে কমিয়ে দিয়েছিলেন। আমরা তখন নিজেদেরকে বলেছিলাম যে কর্মীদের এই মুহূর্তে সমস্ত কর্মী কষ্টে আছেন, হাসপাতালের কর্মী, লিভার ফাউন্ডেশনের কর্মী, এবং আমরা তখন সব থেকে সুন্দরভাবে কর্মীদের স্বার্থ রক্ষা, মানে আর্থিক স্বার্থ রক্ষা এবং তাদের দেখভাল করার জন্য তাদের ওই কোভিডের বছরগুলোতেও আমরা 1 পয়সা তাদেরকে কম দিইনি। এবং সে সময়ই আমরা বুঝে গেছিলাম, না দিয়েও হাসপাতাল চালাতে পেরেছি, এবং তাতেই আমরা বুঝে গেছিলাম যে আমরা একদম অপেশাদার সো কল্ড হলেও আমরা এই হাসপাতালটাকে আরো সুন্দর করে আরো বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবো। এটা যদি বাদ দিই, আমি যদি এইটাকে ফাইন্যান্সিয়াল রেজিলিয়েন্স, ফাইন্যান্সিয়াল হেলথ খুব গুরুত্বপূর্ণ হাসপাতালের জন্য, প্রফিট বাদ দিয়ে, আবারও বলছি প্রফিট শব্দটা না রেখে আমরা হাসপাতালটাকে চালিয়ে যাচ্ছি এবং ক্রমাগত হাসপাতালে ডাক্তারের সংখ্যা বেড়েছে, কর্মীর সংখ্যা বেড়েছে, প্রায় 450 কর্মী এখন হাসপাতালের সঙ্গে যুক্ত। আমরা মানুষ, ওই যে আমরা আলোচনা করলাম যে বহু মানুষ আসছেন প্রতিদিন হাসপাতালে, আমাদের অ্যাটেন্ডেন্সের সংখ্যা, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে, এটা আমাদের খুব খুশি করে না, কারণ রোগী আসলে কারই বা খুশি হয়, কিন্তু আমরা যে সার্ভিসটা দিতে পারছি এতে তো তৃপ্তি আসছে। আমরা 10 বছরের মধ্যে আমরা লিভার ট্রান্সপ্লান্টেশন, আমরা 5 বছরের মধ্যে লিভার ট্রান্সপ্লান্টেশন করতে পেরেছি এই প্রতিষ্ঠানে। আমরা শুধু লিভার ট্রান্সপ্লান্টেশনটাকে বললাম এভারেস্টে চাপার মতন, তা বাদ দিয়েও অন্যান্য যে আধুনিকতম চিকিৎসা আছে স্বল্প মূল্যে এবং ট্রান্সপারেন্সি রেখে, স্বচ্ছতা রেখে, সেগুলো আমরা সব করতে পেরেছি। এখন হচ্ছে এতে কিন্তু আমাদেরকে খুব যে কমপ্লাসেন্ট করে দেয়, খুব যে আমরা অনেক কিছু করে ফেলেছি বলে আমাদেরকে গর্বান্ধ করে দেয়, একদম না। আমাদের প্রতিটা কর্মী এর ব্যাপারে খুব সচেতন, পরিচালকরাও সচেতন। এতৎ সত্ত্বেও আমরা জানি, আবারও বলছি, যে আমাদের আগামীতে যে কাজগুলো করেছি সে কাজগুলোর মধ্যে 2-3টে কাজের কথা বলা হয়ে ওঠেনি। এক হচ্ছে যে 10 বছরের মধ্যে আমাদের এই যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস শুধু কেয়ার দেয় মানুষকে তাই নয়, এখানে পড়াশোনা, চিকিৎসার পড়াশোনা করা হয়, অর্থাৎ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে। এই ক্যাম্পাসের মধ্যেই গড়ে উঠেছে নার্সিং কলেজ, এই প্রতিষ্ঠানের মধ্যে, এই ক্যাম্পাসের মধ্যে, সোনারপুরের এই ক্যাম্পাসের মধ্যে গড়ে উঠেছে গবেষণা প্রতিষ্ঠান, যেখানে দাঁড়িয়ে পৃথিবীর উন্নততম গবেষকরা এসে তারা সেখানে গবেষণা করেন। এই সমস্ত কিছুর পরেও আমরা আরো আগে কিভাবে যেতে পারি, আকারে এবং কন্টেন্টে, দুটোর প্ল্যানিংই করছি। তো
প্রেজেন্সের দিক দিয়ে আমাদের এই ক্যাম্পাসে বৃদ্ধির আরও জায়গা আছে। বারবার বললাম যে আমরা পথ চেয়ে থাকি আমাদের দাতাদের দিকে, এবং আমাদের সৌভাগ্য কি জানেন, যে বহু মানুষ আছেন যারা ঠিক প্রেডিক্টেবল নন, অর্থাৎ কিনা বলে দেওয়া যায় না তারা কোন সময়ে এসে উপস্থাপিত হবেন। ওই ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, অ্যাবু বেন অ্যাডহ্যাম ওয়াক আপ ইন ডিপ স্লিপ টু সি দ্য লাইট কামিং। তো আমাদের ঠিক সেরকম মনে হয় কোনো এক মুহূর্তে আলো এসে আবির্ভূত হয়, আলোর অগ্রদূত এসে আবির্ভূত হন, যারা হচ্ছে আমাদের দাতারা। তারাই এসে আমাদের আগামীর যে শক্তিগুলো, আগামীর যে নতুন প্রতিষ্ঠানের, অর্থাৎ কিনা এই ক্যাম্পাসের মধ্যে কি তৈরি হবে। আমরা কলকাতা শহরের মধ্যে গুরুদুয়ারা সন্ত কুটিয়ার সঙ্গে একসঙ্গে আমরা গুরু তেগ বাহাদুর হাসপাতাল পরিচালনার কাজে যোগ দিয়েছি, সেটার ক্রমাগত বৃদ্ধি হচ্ছে। আমরা সেখানে ইনডোর কি করে চালু করা যায়, আরও বৃদ্ধি করা যায়, সেটাকে চেষ্টা করছি। সব থেকে আনন্দের হচ্ছে আমরা স্বপ্ন নয়, বাস্তবে প্রতিফলিত হতে যাচ্ছে। আলিপুরদুয়ার শহরে আমরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেসের উত্তরবঙ্গের যে অবস্থান, সেই অবস্থানটা শুরু করতে যাচ্ছি। মেবি 2 বছর লাগবে। সেখানকার একজন দাতা এগিয়ে এসছেন, তিনিই তৈরি করে দিচ্ছেন, আমরা পরিচালনা করব, এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেসেরই প্রতিষ্ঠান হবে। আরও বড় করে ভাবার জন্য আমরা স্বপ্ন দেখছি শুধু নয়, আমরা একটা প্রাঙ্গণ তৈরি করেছি, একটা বিশ্ববিদ্যালয় গড়ে তুলব। এই সোনারপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ ডিজিজেস ক্যাম্পাস থেকে 3 কিলোমিটার দূরে আমরা ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড হিউম্যান সায়েন্সেসের স্বপ্নের বীজ বপন করেছি, এবং অলরেডি সেখানে কাজ শুরু হয়ে গেছে। আমরা বেশ কিছু উদ্যোগও নিয়েছি, আমরা সার্টিফিকেট কোর্স শুরু করতে যাচ্ছি সেখানে, এবং খুব জোর দিয়ে বলতে চাই যে এটাও তৈরি হবে মানুষের অনুদানে। এবং সব থেকে আনন্দের কি জানেন, অলরেডি বহু মানুষ এগিয়ে এসছেন সেটাকে যাতে ফুলে ফলে ভরে ওঠে সেই জন্য স্বপ্ন দেখার জন্য। এবং আমরা সারা পৃথিবীতে দাতাদের কাছে ঘুরে বেড়াচ্ছি, এবং আশা করছি যে কোনো এক ব্রহ্ম মুহূর্তে এই সমস্ত জিনিসগুলো ঘটে। আবারও বলছি, আনপ্রেডিক্টেবলি ঘটে। কোনো এক ব্রহ্ম মুহূর্তে কোনো একজন দাতা এগিয়ে এসে, অনেক টাকা লাগে এরকম একটা প্রতিষ্ঠান বানাতে গেলে, এবং আমরা যে কোনো উদ্যোগ নিই সেই উদ্যোগগুলো ইনভলভমেন্টের বেসিসে তৈরি হয়, ইনভেস্টমেন্টে তৈরি হয় না। সুতরাং আমরা আশা করছি যে কোনো এক মুহূর্তে কোনো একজন এগিয়ে এসে বলবেন যে লিভার ফাউন্ডেশন পশ্চিমবঙ্গ, তোমরা এই যে উদ্যোগ নিয়েছো, আমি এই উদ্যোগের সাথে আছি। কোনো এক মুহূর্তে আমরা সেটা পাবো, এবং আমরা আশা করি যে মানুষকে পাশে নিয়ে, মানুষকে সাথে নিয়ে, এবং মানুষের যে বুকের ভালোবাসা, সেই ভালোবাসাকেই পাথেয় করে আমরা এই আমাদের যে বাকি স্বপ্নগুলো, অর্থাৎ কিনা আলিপুরদুয়ারের যে উদ্যোগ, গুরু তেগ বাহাদুরকে প্রসারিত করা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেসের এই যে অঙ্গন, এই অঙ্গনকে আরও শক্তিশালী করে তোলা, মানুষের কাছে আরও উপযোগী করে তোলা, আরও বেশি ইফেক্টিভ করে তোলা, আরও উন্নততর চিকিৎসার দিকে যাওয়া, এবং তার সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং গড়ে তোলা, এই সবগুলো কাজগুলোই আগামী দশকের মধ্যে করে ফেলতে পারবো। আমরা এতক্ষণ ধরে শুনলাম IILDS এর অগ্রযাত্রার কথা। 27শে ফেব্রুয়ারি 2026 এই সংগঠন পূর্ণ করতে চলেছে তার 10 বছর। এই নিয়ে আমরা আরও আলোচনা করব। নজর রাখুন আমাদের পডকাস্টে।